বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা ফাইবারস কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে আপনি যে সমস্ত কাজ আপনি করতে পারবেন না সেটা নিয়ে ওরা এখানে একটা বর্ণনা দিছে। Fiverr content is based on user generated content UCG। তাহলে ফাইবারের যে সমস্ত আপনি এখানে কন্টেন্টগুলো আছে এগুলো কিসের ভিত্তিতে? আপনার UGCর উপর নির্ভর করে তারা পরিচালিত। তো দেখেন, if you believe any of the uploaded content violates your copyright or a related exclusive right, you should follow the process described। তাহলে দেখেন, ওরা বলতেছে যে আপনি যদি বিশ্বাস করেন যে এখানে কোনো কন্টেন্ট আপনার কপিরাইট রিলেটেড কোনো কিছু ভায়োলেশন করছে, তাহলে আপনি কি করতে পারেন? এই যে ওরা একটা লিঙ্ক দিছে, এটা আপনি ফলো করতে পারেন। মানে এখানে লিঙ্কে আপনাকে দেখেন আপনার বিস্তারিত সিস্টেম ওরা আলোচনা করছে যে আপনি যদি দেখেন কোনো একটা কন্টেন্ট, আপনার কন্টেন্টের মধ্যে কি থাকতে পারে সেগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। তো এই বিষয়গুলো যদি কেউ ভায়োলেট করে তাহলে আপনি আমাদের সাথে কিভাবে রিপোর্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে তারা আলোচনা করছে। যেমন এখানে দেখেন, এখানে আপনি কোনো কপিরাইট যদি কেউ ভঙ্গ করে তাহলে রিপোর্টিংয়ের তারা একটা সিস্টেমগুলা দিছে। তারপরে লিখছে আপন রিসিপ্ট অফ এ রিপোর্ট ফ্রম এ রাইট হোল্ডার অর এ অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। তাহলে তারা সঠিক যে হোল্ডার আছে বা অথরাইজ আছে তাদের থেকে কোনো রিপোর্ট পাওয়ার পরে যদি তারা তদন্ত করে দেখে যে এই কপিরাইটটা বা সেই ব্যক্তির অভিযোগটা সঠিক, তাহলে উই উইল রিমুভ অর রেস্ট্রিক্ট কন্টেন্ট দ্যাট এঙ্গেজ ইন। তাহলে তারা সেই সম্পর্কিত কন্টেন্টটা কি করে দিবে? রিমুভ করে দিবে। কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, ট্রেডমার্ক ইনফ্রিঞ্জমেন্ট, অর্থাৎ যেগুলো আপনার কপিরাইট লঙ্ঘন করে, ট্রেডমার্ক লঙ্ঘন করে, এরকম সম্পর্কিত যদি আপনি কোনো কন্টেন্ট আপনি ফাইবারে ব্যবহার করেন, সেই কন্টেন্টগুলো ফাইবার কি করবে? কেউ যদি রিপোর্ট করে যে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো কেউ কি করতেছে? ব্যবহার করতেছে, তাহলে তারা কি করবে? তদন্ত করার পরে কেউ যদি রিপোর্ট করে, তদন্ত করার পরে তারা যদি তার সঠিক প্রমাণ পায়, তাহলে সেই কন্টেন্টগুলো তারা ফাইবার কি করবে? রিমুভ করে দিবে। তো তাহলে দেখেন, আপনার এখানে যারা অনেকে বুঝেন না যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কি, আসুন আমরা দেখি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা কি, এ সম্পর্কে আমরা একটা ধারণা নেই। ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে বলা হয় বুদ্ধিভিত্তিক সম্পত্তি, এটা বলা হয়। তো এই জিনিসটা কি? বুদ্ধিভিত্তিক এটাকে সংক্ষেপে আইপি বলা হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে সংক্ষেপে আইপি বলা হয়, মানে সৃষ্টিকে বোঝায়। যেমন কোনো কিছু উদ্ভাবন, সাহিত্য, শৈল্পিক কাজ, নকশা, বাণিজ্যে ব্যবহৃত প্রতীক, নাম, ছবি, এই সমস্ত জিনিসগুলোকে কি বলা হয়? ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলা হয়। তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে সংরক্ষিত উদাহরণস্বরূপ প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, যা মানুষকে তাদের উদ্ভাবন বা তৈরি করা থেকে স্বীকৃতি, আর্থিক সুবিধা অর্জন করতে সক্ষম করে। উদ্ভাবকের স্বার্থ বৃহত্তম জনস্বার্থের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আইপি সিস্টেমের লক্ষ্য এমন একটি পরিবেশ গড়ে তোলা সেখানে সৃজনশীলতা এবং উদ্ভাবন বিকাশ লাভ করতে পারে। অর্থাৎ এই যে আপনার যে কোনো কিছু যারা সৃষ্টি করে, এই সৃষ্টিগুলোকে প্যাটেন্ট বলা হয়, কপিরাইট, ট্রেডমার্ক, এই তিনটা ভাগে ভাগ করছে। আপনার বুদ্ধিভিত্তিক সম্পত্তিটাকে এই তিনটা ভাগে ভাগ করছে। তো এই তিনটা জিনিস যেন মানুষ, যার সম্পত্তি সে যেন ছাড়া অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে, সেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে একটা আইন আছে সেগুলো দ্বারা কি করে? সংরক্ষিত করে। আমরা এখন দেখব যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজের মধ্যে আমরা দেখলাম যে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে প্যাটেন্ট, কপিরাইট, আর একটা হচ্ছে ট্রেডমার্ক। তাহলে কপিরাইট জিনিসটা কি? তাহলে কপিরাইট হলো এমন একটি আইনি শব্দ যা নির্মাতাদের তাদের সাহিত্য, শৈল্পিক কাজের উপর যে অধিকার রয়েছে তা বর্ণনা করতে ব্যবহার করা হয়। যেমন বই, যেমন বইটা সাহিত্য সম্পর্কিত, সঙ্গীত, পেইন্টিং, ভাস্কর, চলচ্চিত্র থেকে শুরু করে কম্পিউটার প্রোগ্রাম, ডাটাবেস, বিজ্ঞাপন, মানচিত্র, প্রযুক্তিগত অঙ্কন পর্যন্ত কপিরাইট দ্বারা আচ্ছাদিত। তাহলে আশা করি বুঝতে পারছেন যে মনে করেন একজন একটা বই লিখলো, বা আমরা ধরলাম একজনের একটা গান কি করলো,
একটা সে গান গেল, অন্য কেউ কিন্তু তার গানের সুরটা ব্যবহার করে সে কিন্তু গান করতে পারবে না। যেমন একজন একটা বই লিখলো, ওই বইটা কিন্তু আরেকজন ওই লেখাটা তার নিজের বলে সে কিন্তু ছাপাতে পারবে না। একজন একটা পেন্টিং করলো, ওই সেই পেন্টিংটা এখন আপনি তার অনুমতি ছাড়াই যদি আপনি নিজের বলে সেটা পেন্টিংটা করে যদি বিক্রি করতে যান, তাহলে আপনি কি করবেন? কপিরাইট লঙ্ঘন করবেন। বিভিন্ন চলচ্চিত্র কেউ যদি তৈরি করে, ভাস্কর তৈরি করে, ডাটাবেস, বিজ্ঞাপন, মানচিত্র, প্রযুক্তিগত অঙ্কন, আপনি মনে করেন যে কোনো একটা গ্রাফিক্সের মাধ্যমে কোনো একটা ডিজাইন করছেন, এখন এই ডিজাইনটা আরেকজনের ডিজাইনটা আপনি কি করতেছেন? ব্যবহার করতেছেন তার অনুমতি ছাড়া। তাহলে এগুলো হচ্ছে যে কপিরাইট। এই সমস্ত কপিরাইট সম্পর্কিত কোনো কাজ কেউ যদি আপনার ফাইবারে যদি ব্যবহার করে, তারপরে ফাইবারকে যদি কেউ তারা রিপোর্ট করে, আমার একটা সঙ্গীত ফাইবারের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, বা বই ব্যবহার করা হয়েছে, বা কোনো পেন্টিং কেউ এখানে আরেকজনের পেন্টিং এখানে ব্যবহার করছে, তো রিপোর্ট করার পরে ফাইবার যখন তদন্ত করে দেখবে যে এই জিনিসটা যে ব্যক্তি ক্লেম করছে এটা তার এবং সে কপিরাইট লঙ্ঘন করছে, তাহলে ফাইবার কি করবে? সেখান থেকে ওই জিনিসটা সে কি করে দিবে? ডিলিট করে দিবে। এবং এই সমস্ত কাজ করতেও ফাইবার কি করতেছে? নিষেধ করতেছে যে অন্যের কোনো কিছুতে কপিরাইট আছে, সেই কপিরাইট সংযুক্ত কোনো কাজ আপনারা আরেকজনের কাজ এখানে কি করবেন না? ব্যবহার করবেন না। তারপরে দেখেন প্যাটেন্ট জিনিসটা কি বোঝাচ্ছে। দেখেন, একটি প্যাটেন্ট একটি উদ্ভাবনের জন্য প্রদত্ত একচাটিয়া অধিকার। অর্থাৎ প্যাটেন্টটা সাধারণত কেউ কোনো জিনিস যখন আবিষ্কার করে, ধরেন যে কোনো একটা জিনিস নতুন কোনো কিছু কেউ যখন আবিষ্কার করে, তখন সেই জিনিসটার প্রতি সে কিন্তু প্যাটেন্ট নিয়ে ফেলে, তখন ওর অনুমতি ছাড়া ওই জিনিসটা কেউ কিন্তু আপনি আরেকজন সেই জিনিসটা উৎপাদন করতে পারবে না। তাহলে যে কোনো পণ্য বা কোনো কিছু আবিষ্কার, যেমন মনে করেন কেউ একটা নতুন ধরনের গাড়ি তৈরি করলো, তাহলে যে গাড়িটা তৈরি করলো সে কি করে? ওই গাড়িটার উপর একটা প্যাটেন্ট নিয়ে নেয়। যেমন বাংলাদেশ আপনার মসলিন কাপড় তৈরি করলো, এটার যদি বাংলাদেশ প্যাটেন্ট নেয়, অন্য কেউ কিন্তু বাংলাদেশের অনুমতি ছাড়াই মসলিন কাপড় কেউ তৈরি করতে পারবে না। তো এরকম প্যাটেন্ট জাতীয় কোনো কিছু যদি কেউ একজন তৈরি করছে, সেটা যদি কেউ আপনার ফাইবারের মাধ্যমে আরেকজনের জিনিস যদি এখানে সে কোনো কাজ করে, তাহলে কিন্তু ফাইবার এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে না। এবং কেউ যদি এখানে ব্যবহার করে, অপরপক্ষ যদি ফাইবারকে রিপোর্ট করে, ফাইবার যদি তদন্ত করে যদি দেখে যে না তার রিপোর্টিংটা যুক্তিযুক্ত, তাহলে কিন্তু ফাইবার আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে দেখেন যে ট্রেডমার্ক। ট্রেডমার্ক জিনিসটা কি? ট্রেডমার্ক হলো একটি চিহ্ন যা একটি এন্টারপ্রাইজের পণ্য পরিষেবাগুলোকে অন্য উদ্যোগগুলি থেকে আলাদা করতে সক্ষম। ট্রেডমার্কগুলি প্রাচীন যুগের যখন কারিগররা তাদের পণ্যগুলিকে তাদের স্বাক্ষর চিহ্ন রাখতেন। অর্থাৎ আপনারা ট্রেডমার্ক সাধারণত বিভিন্ন পণ্যের উপরে দেখবেন যে এক একটা পণ্যের এক একটা লোগো, এক একটা চিহ্ন বা এক একটা ডিজাইন থাকে। যেমন আপনি লাক্স সাবানের যে একটা উপরে যে একটা ডিজাইন লোগো, আপনি একটা সাবান তৈরি করে যদি লাক্স সাবানের ডিজাইনগুলো দিয়ে যদি আপনি বাজারে ছাড়েন, আপনি কি করবেন? লাক্স সাবানের ট্রেডমার্ক লঙ্ঘন করলেন। তো লাক্স সাবান আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তো এরকম আপনি যদি ট্রেডমার্ক রিলেটেড কোনো কাজ আপনি যদি ফাইবারে যদি করেন, তাহলে ফাইবার আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং এই কাজগুলো করতে নিষেধ করতেছে। তাহলে দেখেন, আপনারা আশা করি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা কি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে সাধারণত তিনটা জিনিস যে ব্যবহৃত হয়, এই তিনটা জিনিসেরও আপনার মোটামুটি বুঝতে পারছেন যে কপিরাইট জিনিসটা কি, প্যাটেন্ট জিনিসটা কি, ট্রেডমার্ক জিনিসটা কি। এই জিনিসগুলো আপনি কি করতে পারবেন না, আরেকজনের অধিকার আপনি লঙ্ঘন করে কোনো কাজ ফাইবারে আপনি করতে পারবেন না। তো দেখেন, এখানে ফাইবার বলতেছে যে কেউ যদি কারো অধিকার লঙ্ঘন করে, তাহলে আপনাকে ইউ শুড ফলো দ্য প্রসেস ডেসক্রাইব। এখানে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লেমস, আপনি কিভাবে কি করবেন? দাবি করবেন যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্য একজনে কি করতেছে? ব্যবহার করতেছে। এই জিনিসটা এখানে আপনার বর্ণনা করছে। তো এটা যদি আমরা বাংলা করি, দেখেন এই যে এখানে আসতেছে যে কপিরাইট সংক্রান্ত দাবির রিপোর্টিং, কিভাবে রিপোর্টিং করবেন। এখানে আপনার এই যে ওরা বিস্তারিত লিখছে, এগুলো আপনারা দেখে নেবেন যে বলছে আপনি কি কি জিনিস সংযুক্ত করতে হবে, কিভাবে কেউ যদি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো ব্যবহার করে, তাহলে তাদের কাছে আপনি কিভাবে এই নোটিশ করবেন, কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, এখানে সুন্দরভাবে তুলে ধরছে। এবং আপনার রিপোর্টিং করার ক্ষেত্রে
ডকুমেন্ট হিসাবে আপনাকে কি কি জিনিস ওদের কাছে সাবমিট করতে হবে এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরছে। অর্থাৎ কেউ যদি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কেউ ব্যবহার করে তাহলে তাদের কাছে আপনার বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে। সাবমিট করলে তারা এই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই জিনিসগুলো কিন্তু এখানে এই মানে দেখেন অনেকগুলো পয়েন্টে আপনি কি কি জিনিস ওদের কাছে সাবমিট করতে হবে এগুলো তুলে ধরছে। যখন আপনি এদের কাছে সাবমিট করবেন এবং কোথায় যোগাযোগ করবেন, কাদের সাথে যোগাযোগ করবেন, এগুলো ঠিকানা, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে দিছে। তো দেওয়ার পরে তারা কি করবে, তদন্ত করে যদি দেখে যে না আপনার দাবিটা সঠিক, তখন তারা ওই কন্টেন্টগুলোর তারা কি করবে ওখান থেকে সরিয়ে দিবে এবং যে কাজগুলো করছে তার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থাও তারা নিতে পারে। এরপরে দেখেন যে পাল্টা বিজ্ঞপ্তি প্রক্রিয়া। এরপরে দেখেন যদি আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, মনে করেন কেউ রিপোর্টিং করছে, রিপোর্টিং করার পরে ফাইবার তদন্ত করার পরে দেখছে যে আপনি কারো কপিরাইট ভঙ্গ করছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি লঙ্ঘন করছেন, তখন আপনার কন্টেন্টটা যদি ফাইবার যদি সরিয়ে দেয়, এখন আপনি যদি মনে করেন যে না আমি ঠিক আছি, আমার দাবিটা ঠিক আছে, তাহলে আপনিও পাল্টা কি করতে পারেন, বিজ্ঞপ্তি দিতে পারেন। তখন আপনি কিভাবে আবার ফাইবারকে আপনি জানাবেন আমি যে ব্যবহার করছি, আমার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা আমি ব্যবহার করছি আমারটা ঠিক আছে, ও যেটা দাবি করছে ওর দাবিটা ভুল আছে। তখন আপনি কিভাবে দাবি করবেন বা কি কি কাগজপত্র বা কি কি জিনিস আপনি উপস্থাপন করবেন এগুলো আপনার এখানে তুলে ধরছে। তারপরে কেউ যদি ট্রেডমার্ক লঙ্ঘন করে সেই ক্ষেত্রে আপনি কি কি কাগজপত্র দিতে হবে, কিভাবে তাদের সাথে এই সমস্ত কাগজপত্র নিয়ে এবং কাগজপত্রের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে এগুলো ওরা এখানে তুলে ধরছে এবং কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে এই জিনিসগুলো তারা এখানে তুলে ধরছে। তারপরে দেখেন লঙ্ঘনকারী, ওরা বলতেছে যে আপনি যদি এই কপিরাইটের ইয়েগুলো যদি বারবার, নীতির বহির্ভূত কাজ যদি বারবার লঙ্ঘন করেন তাহলে হয়তো আপনাকে আপনার অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় করে দিবে অথবা বাতিল করে দিবে, ফাইবার বলতেছে আর কি। তো এই জিনিসগুলো আপনারা এই খেয়াল করবেন যে কেউ যদি কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি কেউ ব্যবহার করে তাহলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কিভাবে আপনার রিপোর্টিং করবে এবং রিপোর্টিংয়ের পাল্টা রিপোর্টিংও করতে পারেন এই জিনিসগুলো। এবং কেউ যদি ট্রেডমার্ক লঙ্ঘন করে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনি রিপোর্টিং করবেন সেগুলো সুন্দরভাবে তুলে ধরছে। এবং কেউ যদি বারবার কারো যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টির যদি আইন লঙ্ঘন করে তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, আপনার অ্যাকাউন্টটা বাতিল করে দিতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। তো এই কাজগুলা আপনারা কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি ফাইবারে কি করবেন না, ব্যবহার করবেন না। এই কাজ থেকে আপনি কি থাকবেন, দূরে থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা ফাইবারস কমিউনিটি স্ট্যান্ডার্ডের আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে জিনিসটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা কি, তারপরে কোন কোন জিনিসগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কিত কোনো কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এবং কেউ যদি কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবহার করে কিভাবে আপনি এখানে অবজেকশন জানাবেন এবং যদি কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কেউ যদি ব্যবহার করে ফাইবার কীরকম পদক্ষেপ নেবে এই জিনিসগুলো আমরা এখানে বিস্তারিত তুলে ধরছি। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।